মামুন ভাই, শুরু করব। জি ম্যাম, শুরু করতে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সুস্বাগতম। আহ যারা জয়েন করেছেন বা যারা প্রোগ্রামটি দেখছেন, আশা করবো তারা সবাই হয়তো জানুয়ারি 2025-এ এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্সে বসবেন বা বসার প্ল্যান করছেন। তো আমাদের জেনেসিস এর পক্ষ থেকে এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর জন্য আমরা যে রেগুলার ব্যাচটি চালু করেছি প্রতি বছরের মতো, এই রেগুলার ব্যাচটির আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আমরা শুরু করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে এফসিপিএস পেডিয়াট্রিক্স এফসিপিএস পাশ করার জন্য একটা মাইল ফলক হচ্ছে এফসিপিএস এই মিড টার্ম পেডিয়াট্রিক্স, যেটা গত কয়েক বছরের কোয়েশ্চেন এবং এর প্যাটার্ন দেখে যেটা ধারণা করা হয় যে সাধারণত এই পরীক্ষাটা বিসিপিএস এর পক্ষ থেকে যে রিটেন এবং অস্কি এই দুইটা ভাগে বিভক্ত করে নেওয়া হয়ে থাকে। যেটা সাধারণত আমরা ট্রেনিং পিরিয়ডে, আমরা আমাদের ইনস্টিটিউশন গুলোতে ট্রেনিং পিরিয়ডে যে জিনিসগুলো শিখি, যে প্রসিডিউর গুলো শিখি বা বেসিক যে নলেজটা গেইন করি জেনারেল পেডিয়াট্রিক্স এর উপর, এটার উপরে আসলে পরীক্ষাটা, এই সিলেবাসের আলোকেই পরীক্ষাটা হয়ে থাকে। পরীক্ষাটা শুরুর দিকে যদিও খুব সহজভাবে নেওয়া হতো, কিন্তু এখন আসলে এটাকে খুবই সহজভাবে নেওয়া হয় না, এবং যথেষ্ট পরিমাণ আপনি মানে মিড টার্মে আপনি 2 বছরে ট্রেনিং এ কতটুকু বেসিক নলেজ গেইন করতে পারলেন সেটার উপরে আসলে বিসিপিএস জাজ করে এই পরীক্ষাটাতে আসলে পাস রেজাল্টটা দেওয়া হয়ে থাকে। এই পরীক্ষার প্রিপারেশনের জন্য আসলে খুব ট্রেনিং চলাকালীন সময়ে ব্যস্ততার মধ্যে খুব গুছিয়ে পড়াটা খুব জরুরি পরীক্ষাটা একবারে পাশ করবার জন্য। এবং তার সাথে সাথে ক্লিনিক্যাল বিষয়েও একটু ওরিয়েন্টেড হতে হবে, এবং থিওরিটিক্যাল নলেজ, যেটা সিঙ্গেল বেসড অ্যান্সার এবং এসিকিউ কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার জন্য থিওরিটিক্যাল নলেজেরও দরকার হয়। তো সবকিছু মিলিয়ে ট্রেনিং পিরিয়ডে ব্যস্ততার মাঝে প্রিপারেশন নেওয়ার জন্য আসলে আপনাদের সাথে একটা গাইড হিসেবে কাজ করবে জেনেসিস, এবং জেনেসিস এর রেগুলার ব্যাচে যদি আপনাদের বেসিক রিলেটেড কোনো প্রবলেমসও হয়ে থাকে বা কোনো থিওরিটিক্যাল এই জিনিসগুলো নিয়ে ডিটেইলসে ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে, এবং পরীক্ষাগুলো সেভাবেই, পরীক্ষার কোশ্চেন এবং পরীক্ষাগুলো সেই আঙ্গিকেই তৈরি করা। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল প্রোগ্রামে আমাদের এই সেশনে জুলাই 2024-এ যারা মিড টার্ম এফসিপিএস পেডিয়াট্রিক্স পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, এবং তাদের পরীক্ষা বিষয়ক তারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন এবং কিভাবে পরীক্ষাটি পাশ করেছেন, এবং তাদের ফিলিং শেয়ারিং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কাছ থেকে কিছু অ্যাডভাইস নিব যে কি করলে ভালো হতো বা কিভাবে জেনেসিস তাদেরকে হেল্প করেছে, তাদের নিজেদের কি কি ড্রব্যাকস ছিল বা হচ্ছে আরো কিভাবে উন্নত করা যেত, এই কথাগুলো আমরা শেয়ার করব। প্রথমেই আমি আবুজার গিফারি ভাইয়াকে অনুরোধ করব যে আপনি আপনার ফিলিংসটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তারানু বাবুকে আমাকে কথা বলার কিছুটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে এই যে এফসিপিএস মিড টার্ম পরীক্ষাতে অ্যাপিয়ার করেছিলাম জুলাইতে, আলহামদুলিল্লাহ প্রথমবারই পাশ করেছি। তো এই যে মিড টার্ম পরীক্ষা দিতে যে আমার কিছু কথা মনে হয়েছে বা কিছু অভিজ্ঞতাও বলতে পারেন। যে প্রিপারেশনটা শুরু করার ক্ষেত্রে আমার প্রথম দিকে একটু গড়িমসি হয়ে গিয়েছিল। এবং আপনারা সবাই জানেন যে এবার কিন্তু আমাদের আমাদের পরীক্ষা রেজিস্ট্রেশন ৩১ জন করেছিলাম আমরা, এবং শেষ পর্যন্ত পাস করেছি হচ্ছে মাত্র ১৬ জন। অর্থাৎ মানে পাস রেটটা কিন্তু খুব বেশি ভালো বলা যাচ্ছে না। হ্যাঁ? তো প্রিপারেশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবচেয়ে বেশি ড্রব্যাক যেটা, যে আমাদের প্রিপারেশনের সময় একটা কথা সবার আগে মাথায় ঢুকে যে আচ্ছা ফেল করলে তো সমস্যা নাই, আমাদের তো ক্যারি অন সিস্টেম আছে। কিন্তু এই জিনিসটা যদি আমাদের মাথায় একবার, আপনার মাথায় একবার ঢুকে যায়, তাহলে পড়াশোনা নিয়ে সিরিয়াসনেস আসাটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। হুম। মনে রাখতে হবে যে আহ, যদিও আমাদের ক্যারি অন সিস্টেমটা আছে, এটা একটা ভালো দিক, পজিটিভ দিক, তবুও মনে রাখতে হবে যে প্রিপারেশন কিন্তু বারবার নেওয়াটা অনেক বেশি কঠিন। আপনি যদি একবার যে এরকম ভাবে প্রিপারেশন নিয়েছেন, পরের বার যদি আবার এই সেম কষ্ট করে একই ধরনের প্রিপারেশন নিতে চান, তাহলে আপনার জন্য এটা মানে অনেক অনেক কঠিন হবে। এই জন্য সবার আগে মানে আমার মনে হয়েছে যে আমাদের আগে সংকল্পটা দৃঢ় করা উচিত। আমার ক্ষেত্রেও এটা মনে হয়েছে যে আমি সংকল্পটা দৃঢ় করার আগ পর্যন্ত আমার কাছে পড়াশোনাটা হচ্ছিল না কোনোভাবেই। মাঝখান দিয়ে আমার কিছু ফ্যামিলি ক্রাইসিস সব মিলিয়ে আর কি আমার জন্য একটু কঠিন ছিল। তবে বিশেষ করে গাইডলাইনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমি ছোট্ট একটা উদাহরণ দিব। আরো স্পিকার যারা আছেন তারা অনেক কিছু বলবেন। আমার কাছে মনে হয়েছে যে দেখেন, আপনি যদি একটা গাইডলাইন ছাড়া আসলে সরাসরি হুট করে পরীক্ষা দিতে গেলে এইটা কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমাদের একটা কাউন্সেলিং স্টেশন থাকে, আপনাদের দেখবেন আপনারা। তো কাউন্সেলিং স্টেশনে ৫ মিনিট থাকে।
তো ওখানে কিছু চেক লিস্ট থাকে এবং এই 5 মিনিট কিন্তু শেষ করতে হয়। হ্যাঁ, তো এখন আমাদের তো কাউন্সেলিং এর উপরে অনেকগুলো বই আছে, বা আপনি বলতে পারেন যে আমাদের কাউন্সেলিং এর উপরে বিশেষ করে গোপেন স্যারের বইটা তো আমরা সবাই ফলো করি। এছাড়াও আমাদের কিছু হাতে লেখা নোটস আছে। তো এখন সমস্যা হচ্ছে যে গোপেন স্যারের বইয়ে আমাদের সব একদম জিস্ট কথাগুলো দেওয়া আছে। হ্যাঁ? তো এই কথাগুলো যদি আমি বলি আমার ১ মিনিটেই শেষ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার ১ মিনিটে যদি আপনি শেষ করে ফেলেন, আপনি চেক লিস্ট অনুযায়ী কিন্তু নাম্বার পাবেন না। তো এক্ষেত্রে যে যেমন পরীক্ষার আগের দিনও আমি যখন মক টেস্ট দিই, সেদিনও কিন্তু তারান্নম আপু আমাদের সুন্দরভাবে এগুলো ব্রিফ করেছিলেন। হ্যাঁ? যে কি আসলে বলবো, কিভাবে ৫ মিনিট ভালোভাবে কাজে লাগানো যায়। পাশাপাশি আরো যদি বলি যে হিস্ট্রি টেকিং নামে একটা পয়েন্টস থাকে যে যেখানে মানে অস্পিতে আরকি। এটা হচ্ছে আ ক্লিনিক্যাল অস্পিতে থাকে। ১০ মিনিট সময় থাকে কিন্তু, হ্যাঁ? এখন সমস্যা হচ্ছে যে আমরা যদি বইয়ে যেটা দেওয়া আছে ওইটা যদি আমরা শুধু পড়ে যাই, দেখবেন আপনার হিস্ট্রি টেকিং ১ মিনিটেই শেষ। বাকি ৯ মিনিট আপনাকে ওখানে বসে থাকা লাগবে। এক্ষেত্রেও হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রেও যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলা এই যে পরীক্ষার আগের দিনও আরকি যে যখন মক টেস্ট আমরা দিলাম তখন তারান্নম আপু সুন্দর করে পয়েন্ট গুলা বুঝিয়ে দিচ্ছিলেন আমাদেরকে। এবং ফাইনালি কিন্তু ওইগুলোই পরীক্ষাতে আসছে এবং ওইভাবেই মানে বলার কারণে আমরা কিন্তু হিস্ট্রি টেকিং এর যে পার্টটা সেটা ১০ মিনিট সময়ের মধ্যে প্রায় ৮ মিনিট ৯ মিনিট আমরা কিন্তু হিস্ট্রি টেকিং এর সময় নিয়েছিলাম। তো দেখেন এই যে সময়কে প্রপারলি কাজে লাগানোর জন্য একটা গাইডলাইন ছাড়া মানে এটা আমার পক্ষে খুব একদমই মানে কি বলবো অসম্ভব ছিল বলা যায়। এর পাশাপাশি আমাদের যে রিটেন আপনারা সবাই জানেন যে রিটেনে কিন্তু এবার অনেক ফেল হয়েছে, অনেক ফেল হয়েছে রিটেনে। রিটেন যে এসবিএ গুলো অনেক ট্রিকি এসবিএ ছিল। পাশাপাশি আমাদের যে এসএকিউ যেটা ছিল সেটাও কিন্তু একেবারে সহজ ছিল সেটা বলা যাবে না। এক্ষেত্রে জেনেসিস এর যে কোয়েশ্চেন এর যে প্র্যাকটিসটা সেটা আমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হইছে। এবং আ আসলে কি যে মানে আমি যদি একটু প্র্যাকটিস করে যাই, আপনি যদি প্র্যাকটিস করে যান আপনি মেইন জায়গায় ভালো খেলবেন। এটা খুবই স্বাভাবিক। আর আমি যদি প্র্যাকটিস করে না যাই, তাহলে আমি যদি মনে করি যে একদম মানে মেইন জায়গায় যেয়ে আমি গোল দিয়ে দিব, সেক্ষেত্রে কিন্তু সফলতা হওয়ার সম্ভাবনাটা অনেক কম। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে জেনেসিস যে কোয়েশ্চেন গুলো আমি প্র্যাকটিস করেছিলাম, এই কোয়েশ্চেন গুলো আমার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করছে। বিশেষ করে সিনারিও বেসড কোয়েশ্চেন এর সাথে হ্যাবিচুয়েটেড হওয়া, ওই অনুযায়ী মানে রোগ ডায়াগনোসিস করা বা ওই কোয়েশ্চেন এর প্যাটার্ন গুলো বুঝা। এই বিষয়গুলো আমার আগে থেকে হ্যাবিচুয়েটেড হওয়ার কারণে আমার কাছে একটু ইজি মনে হইছে। সর্বোপরি মিড টার্ম এর ক্ষেত্রে আসলে শুধু মিড টার্ম না, কোন কোশ্চেনই বা কোন পরীক্ষাই আসলে ইজি না। সব পরীক্ষাই কঠিন। তবে সেক্ষেত্রে তো আল্লাহ তাআলা তো অবশ্যই সাহায্য করেছেন। এর পাশাপাশি একটা ভালো গাইডলাইন এবং নিজের প্রচেষ্টা ব্যতীত আসলে পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া মানে এটা প্রায় অসম্ভব আরকি, হ্যাঁ? তবে আপনি যদি একটা প্রপার প্ল্যানিং করেন মানে তাহলে কিন্তু আ মানে অত বেশি কঠিন হবে না আমার বিশ্বাস। যেমন আ রেগুলার এক্সাম দেওয়া, কোয়েশ্চেন গুলা সলভ করা, ক্লাসগুলা ঠিকমতো করা, এগুলো আমার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করছে। বিশেষ করে আমি যে মক টেস্ট যেটা হয়েছিল সেটাকে আমি সবসময় বলি যে এটা হচ্ছে গেম চেঞ্জার ছিল। কারণ মক টেস্টটা দেওয়ার আগ পর্যন্ত আমার কাছে খুবই ভয় লাগতেছিল যে আসলে আ হঠাৎ করে মিড টার্মে বড় স্যার ম্যাডামদের সামনে যেয়ে পরীক্ষা দিব। ওখানে কিন্তু মানে একদম মানে টপ লেভেল ঢাকা মেডিকেলের ইফাত ম্যাডাম থেকে শুরু করে একদম টপ লেভেলের স্যার ম্যাডামরা ওখানে থাকেন। আসলে ওখানে যে মানে তাদের সামনে কথা বলতে পারাটাও কিন্তু একটা ভয়ের ব্যাপার আরকি। তো যাই হোক মক টেস্টটা দেওয়ার কারণে আমার অনেকটাই আইস ব্রেকিং হইছে। আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি আমি আপনাদের সকলের জন্য অনেক দোয়া ও শুভকামনা জানাচ্ছি। আমার এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপু আমার শেষ। অনেক ধন্যবাদ আবুজার গিফারি ভাইয়া এত সুন্দর করে আপনার ওপিনিয়নস এন্ড এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। এরপর আমি ফারহানা জেরিন আপুকে অনুরোধ জানাবো যে আপনার ওপিনিয়নস এন্ড এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবেন। আহ, ধন্যবাদ পদাপক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা জিন। আমি এবার জুলাই 2024 সেশনে মিড টার্ম পাস করেছি। আমি শুরু থেকেই জেনেসিস এর সাথে ছিলাম। আহ, আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে গেলে, আমি আমি নিজে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, আমার কাছে সবসময় মনে হয়েছে যে ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। কারণ প্রথমবার একটা জিনিস করার জন্য আমার যে এনথুজিয়াজম থাকবে, দ্বিতীয়বার যদি আমি করতে চাই অবশ্যই আমার ওখানে একটা মানে জড়তা চলে আসবে বা একটা লেথার্জিক ভাব আমার চলে আসবে। সেজন্য আমাদের আসলে এক্ষেত্রে মানে প্রথম চান্সটাকে কাজে লাগানো উচিত, এবং এটা কাজে লাগানোর জন্য
6 মাস সময় মোর দেন এনাফ অবশ্যই আমি বলবো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আসলে পুরো পেডিয়াট্রিক সিলেবাসটা, মানে একটা এফসিপিএস আমরা জানি আমাদের এখানে একটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এসবি এসএকিউ হয়। হ্যালো, এসবি এন্ড এসএকিউ হয়। শোনা যাচ্ছে? জি জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা জানি জিফারি ভাইয়া অলরেডি বলেছে বা সবাই বলেছে যে আমাদের প্রথম যেটা পার্ট যেটাতে এসবি এবং এসএকিউ এবং পরের বার একটা অস্টি এবং ক্লিনিক্যাল পার্ট থাকে। তো যেটা আমার মনে হয়েছে যে পুরোটাই আসলে জাস্ট লং কেসের পার্টটা ছাড়া বা লং কেসের যে ইন্টারেক্টিভ পার্টটা আছে ফাইনাল পার্টের, ওটা ছাড়া বাকিটা সব কিছুই আসলে আমাদের এইচসিপিএস এর মতোই ফুল সিলেবাসটাই আমাদেরকে আসলে একবার পড়ে যেতে হয়। এখন কথা হচ্ছে আসলে 6 মাসে পুরো সিলেবাসের কোন পার্টটা আপনি পড়বেন, অনেক কিছু পড়ার আছে। এই থেকে এই নির্দেশনাটাই কোন পার্টটা আমার কাজে লাগবে, কোন জিনিসটাতে আমাকে এমফেসাইজ করতে হবে, এই জিনিসটাতে জেনেসিস আসলে একটা বিশাল অবদান রেখেছে। আমাদের আমি মূলত যে সাগরের মতো জায়গায় আমি শুধু হাতটাতেই আছি, কোনো পেজই তো আমার ফেলে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এটা থেকেও পরীক্ষায় আসতে পারে, ওটা থেকেও পরীক্ষায় আসতে পারে, সবকিছু করে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু মানে 6 মাস সময়ে এত কিছু মাথায় ধারণ করে নিয়ে আসলে এই 1 বছর 2 বছর ট্রেনিং নিয়ে এটা আসলে সম্ভব হয় না। সেজন্য করে যে আমাদেরকে পড়াটা দিল যে আমরা কোন জায়গা থেকে কতটুকু, কোন থেকে কতটুকু নিতে হবে, এইটাই আসলে জেনেসিস খুব ভালো করে করেছে। আমার কাছে মনে হয় আসাদ আপু যে ক্লাসগুলো নিত, ওগুলো তিনি ক্লাসের সাথে সাথে যে আমাদেরকে বলে দিত যে এই পার্টটা থেকে এসবি এগুলো আসতে পারে, যে এই পার্টটা আমাদের দেখতে হবে, এটা এসবির জন্য ইম্পর্টেন্ট, এটা এই জিনিসগুলো আসলে অসম্ভব অসম্ভব কাজ দিয়েছে। প্লাস আমি যেটা আরেকটা জিনিস বলতে চাই যে আমরা শুরু থেকে যেরকম দেখে আসছিলাম, জিফারি ভাইয়াও বলেছে যে আমাদের মনে হচ্ছিল যে মিড টার্মটা মনে হয় ওরা জাস্ট একটা মানে পোর্শন হিসেবে রেখেছে যেটাতে আমাদের পাশের হারটা খুব ইজি হবে, কিন্তু যত দিন যাচ্ছে বিশেষ করে আমাদের এইবারের টার্ম সেশনের পরীক্ষাটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আসলে জিনিসটা অনেক কঠিন হবে। এসবিএ গুলো তো অসম্ভব ট্রিকি ছিল, প্লাস এসএকিউটাও অনেক কঠিন ছিল, কোনোটাই একদম খুব ইজি মানে ইজিলি পাওয়া যাচ্ছে এরকম ডায়াগনোসিস ছিল না, মাথা খাটাতে হয়েছে, আপনি আসলে অনেক কিছু রিলেট করতে হয়েছে, এবং এই যে রিলেশন গুলো রেডি করে দেওয়া আপনার, আমরা যখন জেনেসিস এর একটা মানে কোয়েশ্চেন গুলো আমাদের পরীক্ষাগুলো যখন দিব, এক্সাম গুলো যখন দিব বারবার করে, এবং আমাদের ক্লাসে যে সলভ ক্লাস গুলো হয়, রিভিউ ক্লাস গুলো হয়, এগুলোতে আলটিমেটলি এই যে একটা জিনিস করতে গিয়ে সেটা সারাউন্ডিং আরো কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আমার পড়া হয়ে যায়। যেমন আমাদের এবার একটা কোয়েশ্চেন ছিল নেফ্রোটিক সিনড্রোম, যেটা রেনাল ভেন থ্রম্বোসিস ছিল ডায়াগনোসিস, যেমন ওই রকম একটা জিনিস রেনাল নেফ্রোটিক সিনড্রোমে আমার সাথে অ্যাসোসিয়েটেড আর কি কি কমপ্লিকেশন আসতে পারে, ওগুলো সবগুলো আমরা অল্প অল্প জেনে গেলাম। কোনটা থেকে ঠিক কতটুকু জানতে হবে এই জিনিসটা জেনেসিস খুব ভালো করে বলে দিয়েছে। এবং কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো, ওদের যে জেনেসিস যে কোয়েশ্চেন গুলো ছিল ওগুলো খুব স্ট্যান্ডার্ড ছিল। এই কোয়েশ্চেন গুলো যদি মোটামুটি সলভ করে যাওয়া যায়, এই পরীক্ষাগুলো যদি দিয়ে যাওয়া যায়, এবং এটার যে এসএকিউ গুলো ছিল এগুলো যদি আসলে সলভ করে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় মানে মিড টার্মের অতটুকু পার্ট পাস করার জন্য এনাফ। কিন্তু নিজের সিনসিয়ারিটি তো অবশ্যই লাগবে, আল্লাহর রহমত লাগবে, সাথে জেনেসিস যদি পাশে থাকে এবং আপনারা সিনসিয়ারলি রুটিনটা ফলো করে ক্লাস গুলো রেগুলার করে এক্সাম গুলো যদি রেগুলার দেন, তাহলে আমার মনে হয় আসলে মানে যতটুকু সহজ সম্ভব ততটুকু সহজে আসছে। তো সবাইকে ধন্যবাদ। আমি আসলে মানে এই এক চান্সে পাশ করাটা আমার জন্য অনেক প্রয়োজন ছিল, অনেক দরকার ছিল, যেটা আমি বলি যে সেকেন্ড টাইম চান্সটা পাবো পাবো না এই বিষয়ে আমি নিশ্চিত থাকি না, কারণ সবার পরিবেশ একরকম থাকে না, সিচুয়েশন একরকম থাকে না। যাই হোক, জেনেসিসটা সব সময় বিশেষ করে তারা আপু বা আসাদ আপুর কথা তো আসলে বলে শেষ করা যাবে না, উনি যখনই যেভাবে দরকার ছিল সবসময় পাশে থেকেছেন। এবং তো সবাইকে আসলে ধন্যবাদ, এবং আমার বক্তব্য আসলে এখানে শেষ করছি আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারহান আপুকে এত সুন্দর করে তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। জাহান আহমেদ পরাগ ভাই কি আমাদের সাথে যুক্ত আছেন? আচ্ছা, এবার আমি অনুরোধ করবো আমাদের নাফিসা নাওয়ার আপুকে, যিনি হচ্ছে জুলাই 2023 সেশনে মিড টার্ম এফসিপিএস পাশ করেছেন এবং গত 1 বছর ধরে আমাদের জেনেসিসের মেন্টর হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন। আপু আমাদের জেনেসিসের
অবদান এবং মিড টার্ম এফসিপিএস পিডিয়াট্রিক্স পাশে এবং আমাদের কারিকুলাম বিসিপিএস এর আদলে যে কারিকুলামটা সাজানো হয়েছে এই কিভাবে প্রিপারেশন নেওয়া যায় এবং তার নিজের এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সুয়াদ আপু, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাফিসা নওয়ার। আমি সরোয়ার্দী মেডিকেল কলেজে ট্রেনিং করছি। গত বছর জুলাইয়ে আমি এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্সে পাশ করেছি। এই পাশের পিছনে আসলে একটা স্টুডেন্টের মানে এক চান্সে পরীক্ষা পাশ হওয়ার কথাটা সবাই বলছেন, খুবই প্রয়োজন। কারণ হচ্ছে একটা পরীক্ষা যখন আমি প্রথমবার দিব, সেই পরীক্ষার জন্য যেরকম আমি প্রিপারেশন নিব বা যেরকম হচ্ছে আমার মানে সংকল্পটা থাকবে যে আমি এক চান্সে পরীক্ষাটা পাশ করবো, পরবর্তীতে যখন আমি ওই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেবো সেই ধরনের সিচুয়েশন কিন্তু আমার নাও থাকতে পারে, সেই ধরনের মনোবল আমার নাও থাকতে পারে। একবার যদি আমি পিছিয়ে যাই তাহলে মনোবলটা অবশ্যই ভেঙে যায়, সেটা আবার রিগেইন করে পরীক্ষা দেওয়াটা একটু টাফ হয়ে যায়। সো সবসময় একটা পরীক্ষা দেওয়ার আগে নিজেকে বোঝাতে হবে যে আমি এই পরীক্ষাটা একবারেই পারবো। আর এই পরীক্ষাটা তো অবশ্যই এফসিপিএস এর সাথে আগে ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু অনেকগুলো ব্যাচে পরীক্ষাটা দিয়েছে। এবং এই পরীক্ষাটা সম্পর্কে যেহেতু প্রথম থেকেই কারোর আইডিয়া ছিল না, তো সবাই কনফিউজ থাকতো। তো পরীক্ষাটা অ্যাপিয়ার করে মোটামুটি একটু পাশ করে আসাটাই সবার একটু মূলত চিন্তাটা ছিল। কিন্তু আস্তে আস্তে অনেকগুলো ব্যাচ যাওয়ার পরে দেখা গেছে যে এগুলো পরীক্ষার প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে। চেঞ্জ বলতে কি, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, পাশের হার কমে আসতেছে যেহেতু স্টুডেন্ট বেড়ে যাচ্ছে আগের চেয়ে। এবং হচ্ছে মানুষের যে থিঙ্কিংটা ছিল যে আমার মিড টার্ম আমি পরীক্ষা দিলেই পাশ করে যাব, আমি জাস্ট অ্যাপিয়ার করি, সেই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। সেটা বের হয়ে আসলে অবশ্যই যেটা নিজেকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি পরীক্ষায় অ্যাপিয়ার করব এবং ওই পরীক্ষায় আমাকে পাশ করে আসতে হবে। সেটা অবশ্যই ডিটারমাইন্ড হতে হলেও হচ্ছে আমাদের অবশ্যই নিজেদের কাজটুকু সেভাবে করতে হবে। আল্লাহর একটা আমাদের নিজস্ব আল্লাহর একটা ফেথ থাকতে হবে এবং অবশ্যই অধ্যবসায়টা কাজে লাগাইতে হবে। আর যেহেতু আমরা সবাই অনেক বড় হয়ে গেছি, আমাদের নিজেদের ফ্যামিলি প্লাস হচ্ছে হসপিটাল ডিউটির পাশাপাশি পড়ালেখাটা করতে হবে। তো সেই পড়ালেখাটা, হসপিটালের পড়ালেখাটা কিভাবেই হচ্ছে আমাদের নিজস্ব কারিকুলামের মধ্যে আমরা নিজেকে ঢুকিয়ে কিভাবে হচ্ছে এই জিনিসটাকে একটা ফ্রুটফুল একটা রেজাল্ট পেতে পারি, সেটার জন্য মেইনলি গাইড করে হচ্ছে জেনেসিস। দেখা গেছে আমি তো হচ্ছে যখন চিন্তা করেছি পরীক্ষাটা দেবো, এত ভাস্ট পড়া দেখে আমি আসলে, কারণ আমরা অনেকদিন এমবিবিএস এর পরে তো কোনো এত বড় পরীক্ষায় অ্যাপিয়ার করিনি। তো দেখা গেছে যে রিটেনটা কিভাবে লিখবো, কিভাবে হচ্ছে আমি এসবি এর জন্য হচ্ছে নিজেকে হচ্ছে তৈরি করব, সেগুলো খুবই কনফিউজিং লাগে। হসপিটালে না হয় আমরা পেশেন্ট গুলো দেখতেছি, মর্নিং সেশন অ্যাটেন্ড করছি, আমরা জিনিসগুলো জানি, জিনিসগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমাদের পড়ালেখার মধ্যে পরীক্ষার জন্য, সেই জিনিসটার জন্যই আমাদের একটা গাইডলাইন প্রয়োজন। তো আমাদের এত বড় সিলেবাস থেকে কিভাবে আমরা 6 মাসে এই জিনিসটাকে গুছিয়ে আনবো, সেটার জন্য জেনেসিস এর প্রত্যেকটা ক্লাস, এক একটা সিস্টেম ওয়াইজ ক্লাসগুলো, এবং হচ্ছে ওই ক্লাসগুলোতে হচ্ছে কোন টপিকটা আসলেই পড়তে হবে, এবং এই টপিকটার সাথেও অ্যাসোসিয়েটেড আর কি জানতে হবে, এবং আরো অনেক কিছু আছে যেগুলো পড়তে হয় না, সেগুলো আমি বাদ দিব নাকি। কারণ আমার কাছে যখনই আমি বইটা খুলবো, আমার কাছে আল্লাহ এটাও মনে হয় পড়তে হবে, ওইটাও মনে হয় পড়তে হবে, কোনটাকে কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন কোশ্চেনটা থেকে কি ধরনের কোশ্চেন, কোন টপিকটা থেকে কি কোশ্চেন, কি ধরনের প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, এগুলো সবকিছুর একটা গাইডলাইন প্রয়োজন। এই গাইডলাইনটাই হচ্ছে জেনেসিস দিবে। এবং সাথে সাথে আমাদের অস্কি এবং হচ্ছে ক্লিনিক্যাল যে পার্টটা, সেই পার্টটা গুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেকেই বলে যে রিটেনটা যদি মোটামুটি পাস হয়ে যায় ক্লিনিক্যালে পাস করে আসা যায়, কিন্তু না, আপনাকে অবশ্যই নিজেকে তৈরি করতে হবে ওভাবেই যে আমি ক্লিনিক্যালে পাস করব এবং হচ্ছে আমার একবার ক্লিনিক্যালে পাস, রিটেনে পাস করবো, আর রিটেনে পাস করে গেলে আমি ক্লিনিক্যালে যাতে পিছিয়ে না যাই। আর আগে যেমন ছিল একটা রিটেন দেওয়ার পরে ক্লিনিক্যালের জন্য অনেকগুলো টাইম পাওয়া যেত, প্রিপারেশন নেওয়ার জন্য একটা সময় ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে রেজাল্টের সাথে সাথে কিছুদিনের মধ্যে পরীক্ষায় বসতে হচ্ছে। সো ওই সময়টা গুলো কিন্তু নেই আমাদের। অসপি এবং হচ্ছে ক্লিনিক্যাল প্রতিদিনই হচ্ছে আমাদের সিস্টেম ওয়াইজ, যেমন জেনেসিসে যে ক্লাসটা সিস্টেমটা হবে সেই সিস্টেমটা থেকে আমরা হচ্ছে
আমাদের একজন পার্টনারের সাথে হসপিটালে গিয়ে প্র্যাকটিস করব, এবং সাথে সাথে ওই পড়াগুলো পড়ে এবং পরীক্ষাটা দেওয়া ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষাটা দিলে আপনি এসবিএ ঠিক ওইটাই আসবে জেনেসিস থেকে, সেটা না, কিন্তু আপনি যখন কোশ্চেন গুলো সলভ করতে থাকবেন এবং পরবর্তীতে বিসিপিএস এ গিয়ে বসে ওই পরীক্ষায় দিবেন, তখন মনে হবে জেনেসিস এর টপিক গুলোই তুলে দিছে। এবং আপনি যদি বারবার কোশ্চেন গুলো সলভ করেন এবং আপনি জানবেন যে হচ্ছে এই টপিক গুলো আমাকে অবশ্যই পড়ে যেতে হবে। আর কোশ্চেনটা লিখার মধ্যেও একটাই আছে যে আমি কিভাবে কতক্ষণের মধ্যে টাইম ম্যানেজ করে হচ্ছে কোশ্চেন গুলো লিখবো এবং অ্যান্সার গুলো হচ্ছে আমার মানে পুরোপুরি দেওয়া পসিবল হবে কিভাবে টাইম ম্যানেজ করলে, সেটাও হচ্ছে আপনি পরীক্ষাগুলো দিলে নিজেকে যাচাই করতে পারবেন। আর হচ্ছে এই মানে আমাদের মানে ডিউটি সবকিছু করে প্রিপারেশন নেওয়াটা তো এত সহজ না। তো আপনার এই সময়ের মধ্যে যে কোনো সমস্যায় মেন্টররা আপনাকে অবশ্যই হেল্প করবে। যে কোনো সময় যে কোনো ভাবে আপনি অবশ্যই আপনার প্রবলেম নিয়ে মেন্টরদের কাছে রিচ করবেন। রিচ করলেই দেখা যাবে অ্যাটলিস্ট আপনি কোনো একটা সলিউশন নিয়ে এখান থেকে আসতে পারবেন। সো আপনার মানে ফ্রেন্ডলি ওয়েতে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে যদি হচ্ছে এই মাত্র 4.5 মাসের মধ্যে সময়টা এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য, যদি আপনি ডিটারমাইন্ড থাকেন। কিন্তু আপনার যদি মনে হয় হ্যাঁ এই একটা বই আবিদ হোসেন স্যারের বইটা পড়ে যাব পরীক্ষা দিব, তাহলে আসলে শেষ মুহূর্তে গিয়ে ওইটা আপনি ম্যানেজ করে উঠতে পারবেন না। তো আপনার যদি মনে হয় যে আপনি, যেহেতু আপনার অবশ্যই মনে হচ্ছে যে আপনি যেহেতু একটা কোচিং এ ভর্তি হচ্ছেন, আপনি এই জিনিসটা যখন নিজেকে সেটেল করে ফেলছেন যে আমি পড়ালেখা শুরু করব, সেটাই একটা বড় সংকল্প যে হচ্ছে আমি পরীক্ষার জন্য বসতে চাচ্ছি। সো আপনাদের যদি একটা জিনিস মাইন্ডসেট হয়ে গেছে যে আমি পড়ালেখা শুরু করব, তাহলে এই জিনিসটা একটু একটু করে কাজে লাগিয়ে যদি আপনি সবকিছু মেনটেন করে জেনেসিস এর সাথে আপনার পুরা জার্নিটা পার করতে পারেন এবং হচ্ছে সেই টাইম ম্যানেজ করে পরীক্ষাগুলো এবং ক্লাসগুলো করতে পারেন, অবশ্যই আপনি আল্লাহর রহমত থাকলে জানুয়ারি 2025-এ এক চান্সেই মিড টার্মটা পাস করবেন। এটার জন্য আপনাকে অবশ্যই একটু হার্ডওয়ার্কিং হতে হবে এবং হচ্ছে মেন্টরদের সাথে কমিউনিকেট করতে হবে। আর হচ্ছে বাকি সব কথা তো হচ্ছে আসাদুজ্জামান আপু এবং সুয়াদ আপু ওনারা বলবেন। আচ্ছা, আমার কথা একটু পর্যন্তই। আপনাদের সবার সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। সুয়াদ আপু হয়েছে? থ্যাংক ইউ নাফিসা নাওয়ার আপু, খুব সুন্দর করে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এখন আমরা যাব হচ্ছে আসাদুল তারান্নুম আপুর কাছে। আমি যখন জানুয়ারিতে 2024-এ এফসিপিএস মিড টার্ম পাস করলাম, তো আপু এবং আবিদ ভাইয়ের দুজনকেই মেন্টর হিসেবে পেয়েছিলাম জেনেসিসে, যার কারণে প্রিপারেশন নেওয়াটা যার পর্যায়ে সহজ হয়েছিল। তার সাথে সাথে মক টেস্ট গুলো ওনারা এত সুন্দর এবং ধৈর্য সহকারে অ্যারেঞ্জ করেছিলেন একদম বিসিপিএস এর আদলে, যেটা আসলে আর বলতে বাকি রাখে না। বাকি যারা পাশ করেছেন তারা সবাই ওনাদেরই স্টুডেন্ট ছিলেন, আমি জানি। তো এখন আসাতে তারুণ্য আপুর কাছ থেকে একটু শুনবো মিড টার্ম পেডিয়াট্রিক্স এর জার্নি সম্পর্কে এবং প্রিপারেশন রিলেটেড ওপিনিয়নস এন্ড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপু শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আসাদ তারান্নুম। আমি ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। আপনারা যারা আমাদের সাথে মিড টার্ম পেডিয়াট্রিক্স জানুয়ারি 2025 সালে যারা পরীক্ষা দিবেন, যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন বর্তমানে, আজকে আপনাদের রেগুলার যে ব্যাচটি, যেটা সবাই বলছিলেন যে লং ব্যাচের পাশাপাশি একটা রেগুলার ব্যাচ করার জন্য, এবং আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সর্বোচ্চটুকু করার। ইনশাল্লাহ আপনারা সবাই যদি নিজেদের মতো করে পরিশ্রম একাগ্রতা প্রকাশ করেন, তাহলে কিন্তু আপনারা সফল হতে পারবেন। কারণ পড়ালেখা আসলে আমরা আপনাদের একটা গাইডলাইন দিতে পারবো, কিন্তু পড়ালেখাটা আপনাদের নিজস্ব বা নিজেরই করতে হবে। আমরা বলে দিতে পারবো যে কোন জায়গা থেকে এত অল্প সময়ে আপনাদের আর হাতে আছে ধরেন 4.5 মাস, এই অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে পড়বেন বা কতটুকু পড়বেন, কতটুকু পড়লে আপনার জন্য একটা সুনির্দিষ্ট প্রিপারেশন হয় বা আপ টু মার্কে একটা প্রিপারেশন হয়, সেটা আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারি। কিন্তু পড়ালেখাটা সম্পূর্ণ আপনার। যেমন নাফিসা নাওয়ার আপু আমার আগেই বলে গিয়েছেন যে আমাদের ফ্যামিলি প্রেশার, তারপর সোশ্যাল প্রেশার, ডিউটি প্রেশার, এগুলো সবকিছু নিয়ে আমাদের অ্যাডাল্ট লাইফে পড়ালেখা করতে হয়। আপনাদের যারা আছে তারা সবাই জানেন যে এত প্রেশারের মধ্যেও পড়ালেখা করে পাশ করাটা খুবই জরুরি। এই জন্য আপনাদের পড়ালেখাটা নিজেদের করতে হবে, এই একটা মনোভাব আপনাদের থাকতে হবে। আপনাদের
আসলে রিলাক্টেন্সির কোনো সুযোগ নাই। আপনারা সবাই চেষ্টা করবেন যে আমার এইবারই এই জানুয়ারি 2025 পাস করতে হবে। এটা পাস করার মতো আপনি ডিটারমাইন্ড হয়ে কিন্তু পড়ালেখাটা শুরু করবেন। আপনাদের সবাইকে আপনারা যারা আমাদের জেনেসিসে মিড টার্ম জানুয়ারি 2025 রেগুলার ব্যাচে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই কারণে আপনার যে প্রথম পদক্ষেপ পাস করার জন্য সেটা আপনারা নিতে পেরেছেন। আপনারা যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন এজন্য আপনারা সবাই এখন থেকে আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট হবেন। আপনাদের যেকোনো একাডেমিক সমস্যায় আমরা যারা মেন্টর আছি আমাদের সবার সাথে আপনি যে কারোর সাথেই যেকোনো সময়ে যেকোনো বিষয়ে আলোচনা করতে পারেন। এজন্য আপনাকে অবশ্যই এটা আপনার জন্য একটা সৌভাগ্য বলা যায়। আপনি যতদিন এই আজকে থেকে আপনি যতদিন থাকবেন ততদিন আমাদের সাথেই আপনি যেকোনো সমস্যার জন্য ওয়ান টু ওয়ান আপনি কথা বলতে পারবেন। আপনারা যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের আসলে আমাদের যে স্কেডিউলটা দিব আমরা জেনেসিস এর রেগুলার ব্যাচের জন্য যে স্কেডিউলটা দেয়া হবে আপনাদেরকে অলরেডি আপনাদের জন্য যে স্কেডিউলটা বানানো হয়েছে সেই স্কেডিউলটা আপনারা সবাই পেয়ে যাবেন। এই স্কেডিউল অনুযায়ী আপনার কিন্তু পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। এটা আপনি যদি স্ট্রিক্টলি মেনটেন করেন, আপনি যদি আর কিছু না করেন যে আমি জেনেসিস থেকে যে স্কেডিউলটা দিয়েছি এই স্কেডিউলটাই আমি ধরে রাখবো বা স্কেডিউল অনুযায়ী আপনি গেলেই কিন্তু আপনি পাশের সাফল্যে পৌঁছে যাবেন। আপনি পাশের দ্বারপ্রান্তে পৌঁছার জন্য আসলে এই স্কেডিউলটা মেনটেন করাই মোর দেন এনাফ। আপনার বাকি কিছু করতে হবে না। আমাদের স্কেডিউল অনুযায়ী আপনি পড়বেন। এই পড়ার সময় আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কোনো পরীক্ষায় হেলাফেলা করা যায় না। সেটা আপনার ছোট পরীক্ষা হোক বা বড় পরীক্ষা হয়। মানুষের জীবনে জেরিন আপু আ বলে গেছেন এর আগে। আপু খুব আমাদের সাথেই ছিলেন এবং আপু খুবই ভালো একজন মেন্টর হিসেবে ইনশাআল্লাহ এবার আমাদের সাথে যোগ দিবেন। আপু আ অলরেডি বলে গেছেন যে, যেকোনো মানুষের জীবনে আসলে ফার্স্ট চান্সটাকেই সবচেয়ে বেশি কাজে লাগানো উচিত। কারণ দেখেন আপনি যদি ফার্স্ট চান্সটাকে কাজে লাগান তাহলে আপনার যেটা হবে, আপনার পরবর্তীতে পরীক্ষায় আপনি বসতে পারবেন কিনা বা সেই পরীক্ষাতে বসার জন্য আপনার ফেভারেবল কন্ডিশন হবে কিনা। আপনার চারপাশে তো আপনার উপর ডিপেন্ড করে এমন অনেক মানুষ আছে। সেটা নাও আসতে পারে বা আপনার সময়টা আপনার অনুকূলে নাও যেতে পারে। এজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যে ১ম পরীক্ষায় এবারে যারা ১ম বসবেন তারাই চেষ্টা করবেন এবারেই আমার পাস করে যেতে হবে। আমাদের ক্যারি অন সিস্টেম থাকলেও সিরিয়াসনেস জিনিসটা আমাদের অবশ্যই আনতে হবে। এই সিরিয়াসনেস জিনিসটা যদি আনতে হয় সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি একটু স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করবেন। কারণ দেখা যাবে স্যাক্রিফাইস করলে কিন্তু আপনি আ আপনার যে সাফল্যটা সেটা আপনি সঠিকভাবে পাবেন। স্যাক্রিফাইসটা কিভাবে করবেন? আমাদের সবচেয়ে বেশি টাইম কিলার হচ্ছে আমাদের মোবাইল। মোবাইল ফোনটা আপাতত এই ৪.৫ মাস একটু লিমিটেড টাইমে ইউজ করার চেষ্টা করবেন। লিমিটেড টাইম বলতে আমরা যে প্রয়োজনীয় কাজ আছে সেই প্রয়োজনীয় কাজ ছাড়া বাকি সময়গুলোতে মোবাইল ফোনটা একটু কম ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি নিজেও আসলে এটা কন্ট্রোল করতে পারি না। তারপর আপনাদের বলছি এটা আপনাদের করতেই হবে। যেহেতু আপনারা এক্সামিনি আপনাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার পরীক্ষা, আমার পরীক্ষা আছে, আমার পরীক্ষা পাস করতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা মোবাইল ফোনটা বাদ দিতে হবে এবং আমরা যে স্কেডিউল অনুযায়ী টাইম দিব, সেই স্কেডিউল অনুযায়ী আপনাদের ইউজুয়ালি বৃহস্পতিবার দিনটা এবং কিছু ক্লাস থাকবে সোমবার দিন। আপনাদের যখন ক্লাস থাকবে, আপনারা ক্লাস করার আগে আ বই মেন্টররা যে বইগুলো বলবে, বই একটা হচ্ছে খাতা, কলম নিয়ে বসবেন এবং এনভায়রনমেন্টটা এমনভাবে করবেন যাতে আপনার পড়ালেখার সুযোগটা ভালো হয় বা আপনি যখন পড়ছেন তখন আপনি একটু মনোযোগ দিয়ে পড়তে পারেন। এখন আপনি টাইমলি যদি ক্লাস করেন সেটাতে আপনার লাভ কি? লাভ হচ্ছে আপনি টাইমলি ক্লাস করলে আপনি 100% মনে রাখতে না পারলেও 60-65% পড়া ওই ক্লাসেই হয়ে যাবে। ক্লাসে যখন পড়াটা হয়ে যাবে তখন আপনার দেখা যাবে বাকি সময়টা আপনি জাস্ট একটু রিভিশন দিলেই হয়তোবা আপনার জিনিসটা মনে পড়ছে। যে না স্যার বা ম্যাডাম, আপু বা ভাইয়ারা এই কথাটাই বলছিল ক্লাসে।
এতটুকুই আমার পড়তে হবে বা এই জিনিসটাই আমার পড়তে হবে। সেজন্য আমি সবাইকে বলবো আপনারা টাইমলি একটা সুদিং একটা এনভায়রনমেন্ট করে পড়া ক্লাসে বসবেন। ক্লাসটা শুরু হওয়ার পরে আপনি যখন মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আপনার পড়ার তো 65% হয়ে যাবে। বাকি পড়া কিভাবে পড়বেন? বাকি পড়া পড়বেন হচ্ছে আপনি যেদিনের পড়া সেদিনই বা সর্বোচ্চ একদিন আপনি টাইম নিবেন। যে ধরেন আজকের পড়া আমার পড়তে হবে। আজকে ক্লাস হয়েছে ৩টা থেকে ৬টা পর্যন্ত ক্লাস হয়েছে। এখন আজকে বাকি যে পোর্শনটা আপনি ক্লাসে মনোযোগ দিলে তো আপনার 60-65% পড়া হয়ে যাচ্ছে। বাকি পোর্শনটা আপনি রাতের মধ্যে পড়ার চেষ্টা করবেন। রাতে যদি না পারেন ডিউটি প্রেশারের কারণে বা অন্য কোনো কারণে তাহলে আপনি পরের দিনের মধ্যেই আজকের পড়াটা শেষ করে ফেলার চেষ্টা করবেন। টাইমলি যে ক্লাসগুলো হয় সেছাড়াও আমাদের কিছু স্পেশাল সেশন হয়। সেই সেশনগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। যেহেতু আমরা সবাই মেন্টররা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সবার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার এবং আমাদের একটা সেশনই থাকে মিট দ্য মেন্টর। এই সেশনটাতে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের সুবিধা অসুবিধা বা আপনাদের কোন জায়গায় আরো বেশি ইমপ্রুভমেন্ট করা দরকার আছে সেই বিষয়গুলো আমাদের জানাতে পারবেন। এখন আসেন আমাদের যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো কিভাবে হয়? আপনারা সবাই জানেন বিসিপিএস এ মিড টার্ম পরীক্ষায় রিটেন আছে এবং অস্কি আছে। রিটেন পরীক্ষায় এসবিএ পেপার 1 এ আছে এবং এসএকিউ আছে পেপার 2 তে। পেপার 1 এ যে এসবিএ টা আছে, এসবিএ টা আপনি কোথা থেকে পড়বেন? এগুলো সবই আমরা হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম এই যে সেশনটা আছে, সেশনটাতে আমরা জানিয়ে দিব। কিন্তু তার আগে বলি এসবিএ এর জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইনজিস্টে আপনার অনেক বেশি প্র্যাকটিস এবং ডিপ থিঙ্কিং এর একটা ব্যাপার আছে। এসবিএ তো হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। সিঙ্গেল বেস্ট অ্যান্সারটা আপনার করার জন্য একটা রিসিডুয়াল নলেজ লাগে। এই রিসিডুয়াল নলেজটা কিভাবে হয় একটু বলি। এটা হচ্ছে আপনি ধরেন অনেকদিন ধরে একটা জিনিস পড়ছেন, পড়তে 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 আপনার একটা মাথার মধ্যে ওই ডিজিজ সম্পর্কে বা ওই টপিক সম্পর্কে আপনার একটা আহ, নির্দিষ্ট ধারণা হয়ে যাবে। ইনজিস্টে আপনি কিছু কথা মনে রাখতে পারবেন। এটাই হলো আপনার রিসিডুয়াল নলেজ। এই জন্য আপনার অনেক বেশি পড়ার প্রয়োজন আছে। আপনি শুধু এক টপিকটা এক বই থেকে পড়ে আপনি ক্ষান্ত হলে হবে না। আপনার হচ্ছে কয়েকটা জায়গা থেকে পড়ার চেষ্টা করবেন। এর মধ্যে আমি এসবি এর জন্য অবশ্যই নেলসনের যে বোল্ড লাইন গুলো আছে সেগুলোকে এমফাসাইজ করার কথা বলবো। এছাড়া আমরা যারা ক্লাস নিই মেন্টর প্যানেলে সবাই অনেক এক্সপার্ট, তারা সবাই কিন্তু বলে দেবে যে এসবিএ টা কতটুকু থেকে পড়তে হবে। এখন এরপরে আসেন এসবি এর পরে কোন জায়গা থেকে এসবি আসবে সেগুলো আপনারাও চেষ্টা করবেন যে একটা টপিক পড়লাম ওই টপিক রিলেটেড কি ধরনের এসবি আসতে পারে সেটা সিনথেসিস করার চেষ্টা করবেন। রিটেন যেটা আছে এসএকিউ পেপার 2 তে, পেপার 2 তে যে এসএকিউ গুলো আসে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমরা যে এসবি এবং এসএকিউ রিলেটেড প্রত্যেক লেকচারের পরে এক্সাম গুলো নিই ওই এক্সাম গুলোতে অ্যাটেন্ড করার। এগুলোতে মাস্ট আপনি অ্যাটেন্ড করবেন। এবারে যেটা ভুল হয়েছে, এবারে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন কিন্তু আসলে স্কেজুল মেনটেন করতে পারেন নাই বা এই জিনিসটা আপনার একটু টাইম মেনটেনের ব্যাপারটা আছে। সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই 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 আপনারা এক্সাম গুলো দিবেন। এক্সাম দেওয়ার প্রতি অনেক বেশি আমি এমফাসাইজ করার কথা বলবো, কারণ এই এক্সামটাই হচ্ছে আপনার জীবনের গেম চেঞ্জার। এক্সাম যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি মিড টার্ম পরীক্ষায় পাশ করাটা আপনার জন্য দুরূহ হয়ে যাবে। এক্সাম দিলে আপনি বিসিপিএস এর আদালতে কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো আসে সেই বিষয়ে তো জানতে পারবেন। সাথে আপনার যেটা হবে আপনি এক্সাম গুলো দেওয়ার মাধ্যমে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুবই ভালো হবে। আপনার মনে হবে আপু নাফিস আপু বলেছে যে বিসিপিএস এ ওখানে যাওয়ার পরে মনে হবে এটা তো নেসেসারি কোয়েশ্চেন দিয়েছে। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। এক্সাম দেওয়ার আগে অন্তত আপনারা 2বার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন এবং এক্সামে হাইয়েস্ট মার্ক অবটেন করার চেষ্টা করবেন। আর অবশ্যই যে জিনিসটা প্রয়োজন সেটা সবাই সবাই নির্দ্বিধায় স্বীকার করে, সেটা হচ্ছে সৌভাগ্য এবং সৃষ্টিকর্তার আপনার সৃষ্টিকর্তাকে আপনার চাহিদাগুলো জানাতে হবে যে আপনি কি চাচ্ছেন সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানাতে হবে। এই জিনিসটা আপনার মাথায় রেখে আপনি যদি পরিশ্রম একাগ্রতার সাথে চেষ্টা করে যান ইনশাল্লাহ আপনার সাফল্য আসবে।
আর সবাইকে বলবো আপনারা সবাই অনেক বেশি সিনসিয়ার থাকেন। সিনসিয়ারিটির আসলে কোনো লেকিংস নাই। আপনাদের অবশ্যই প্রিপারেশন নেওয়ার সময় আমি এটা সব ব্যাচের সবাইকেই বলি, আপনাদের প্রিপারেশন নেওয়ার সময় আপনাদের মনে রাখতে হবে হার্ড প্রিপারেশন ইজ এ ওয়ার। মানে আপনি যত কঠিন প্রিপারেশন নিবেন তত আপনার জন্য যুদ্ধটা সহজ হবে। আপনাদের সবার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আসাদ তারানম আপুকে খুব সুন্দরভাবে এবং ইন ডিটেইলসে সবকিছু আমাদের সাথে গুছিয়ে বলার জন্য। এবার হচ্ছে আমি রিকোয়েস্ট করবো আবিদ ভাইয়াকে তার মূল্যবান ওপিনিয়ন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আবিদ ভাইয়া দীর্ঘদিন ধরে আমাদের সাথে মেন্টর হিসেবে যুক্ত আছেন এবং আমি নিজেও তার ছাত্রী ছিলাম। তো আবিদ ভাই আপনি যদি কিছু বলেন। শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ সোয়াদকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সোয়াদ ছিল আমাদের বেস্ট স্টুডেন্ট। তো সোয়াদ যেভাবে মিড টার্ম এক চান্সে পাশ করে গেছে, তো সোয়াদ ফাইনাল পরীক্ষাও এক চান্সে পাশ করে যাবে আশা করতেছি। আর আমার যারা এখানে যুক্ত আছেন, আসাদে তারার নাম বেস্ট মেন্টর, স্টুডেন্টের প্রতি অনেক তার রেসপন্সিবিলিটি এবং সে যেভাবে রান করতেছে, আশা করি এখানে যারা ভর্তি হবে সবাই অনেক অনেক উপকৃত হবেন। আর জেনেসিসে যারা স্টাফ বৃন্দ আছেন তারা অত্যন্ত কোঅর্ডিনেটিভ এবং তারা হচ্ছে খুব সুন্দর করে এটা রান করতেছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই জেনেসিসে যে ভাইরা এটা প্রতিষ্ঠা করছেন জেনেসিসটা, বিশেষ করে আবু তালহা ভাই বা অন্যান্য যারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। যে অ্যাকচুয়ালি এটা একটা গাইডলাইন পাওয়ার জন্য জেনেসিস এর কোনো বিকল্প নাই। আমরা যখন প্রথম স্টুডেন্ট ছিলাম ডিপ্লোমা কোর্সে যখন 2012 সালে, তখন আমরা এমন একটা সিচুয়েশন পার করে আসছি যে একটা রিটেন কিভাবে লিখতে হবে, একটা ওসপি কিভাবে লিখতে হবে, তো আমরা কোনো গাইডলাইন আমাদের কাছে ছিল না। অথবা আমরা যদি চিন্তা করি যে এমবিবিএস লেভেলেও কি কখনো কোনো টিচার কি আমাদেরকে কখনো কি কোনো পরীক্ষার খাতা কি দেখাইছেন? কেউ তো দেখায়নি। কেউ তো একটা কোশ্চেনের অ্যান্সার লিখেও কখনো একটা স্যাম্পলের কোশ্চেন অ্যান্সার লিখেও কিন্তু কেউ কখনো দেখায়নি যে কিভাবে একটা লং কোশ্চেন লিখতে হয় বা একটা শর্ট কোশ্চেন অ্যান্সার দিতে হয়। তো জেনেসিস আসার পর থেকে এই পরিবেশনের যে আপনার প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো সেগুলো পাশ করা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে এবং প্রফেসররাও এখন বলতেছে যে জেনেসিস কিন্তু পরীক্ষার স্টুডেন্টের কোয়ালিটি বাড়ায় দিয়েছে। কেননা একজন স্টুডেন্ট এখন জানে যে কিভাবে একটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, কিভাবে একটা শর্ট কেস লং কেস করতে হবে, কিভাবে ওসপি লিখতে হবে। এখন স্টুডেন্টরা আগে থেকে প্রিপেয়ার্ড। একসময় দেখা যেত যে স্টুডেন্টরা সরাসরি পরীক্ষা হলে যেই পরীক্ষা ফার্স্ট টাইম পরীক্ষা দিত, মানে অর্থাৎ তার কোনো আগে কোনো প্র্যাকটিসই ছিল না। একটা শর্ট নোট তাকে কয় মিনিটে লিখতে হবে, একটা এক্সামিনেশন তাকে কয় মিনিটে শেষ করতে হবে, এই প্র্যাকটিস গুলো ছিল না, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে প্র্যাকটিস ছাড়া ফিল্ডে যে যদি কেউ পারফর্ম করতে চায় সেটা পারফর্ম হতে পারে, নাও পারে। তো আমরা যারা আমাদের একটু আগে যারা বলছেন, যারা স্টুডেন্ট যারা মিড টার্ম পাস করে গেছেন, সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, সবাই ফার্স্ট টাইমই পাস করে গেছেন এবং তাদের অধ্যাবসায় ছিল, তারা রেগুলার ছিল। বিশেষ করে আমি যে কথাটা বলতে চাই যে যারা জেনেসিস এর সাথে 6টা মাস আমাদের সাথে যুক্ত থাকবেন, যারা রেগুলার ক্লাসগুলো করবেন এবং যারা রেগুলার পরীক্ষায় বসবেন এবং এক্সাম ব্যাচগুলোতেও যারা থাকবেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা ফার্স্ট টাইমই পাস করে যাবে আশা করতেছি। কেননা যারা রেগুলার পড়াশোনা করলেই পাস, হিসাব খুবই সহজ, রেগুলার পড়লেই পাস, না পড়াশোনা করলে কিন্তু সেই পাসটা হবে না। যারা এক চান্সে পাস করে গেছে তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেট জানাই। আর যারা এক চান্সে পাস করেননি, যেটা আপনাদের একজন স্টুডেন্ট বললো যে 31 জন পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে 16 জন পাস করছে, তার মানে তো আপনার 50% পাস হয়নি। তো যারা 50% পাস করেননি তাদেরকে আমি বলতে চাই আপনারা আবার আসেন জেনেসিসে,
আবার আসেন, আমাদের সাথে অ্যাটাচ থাকেন, দেখবেন যে এবারে পাস হয়ে যাবে। আমি যেরকম পরিবেশন করার সময় এফসিপিএস এক চান্সে পাস করছি, কিন্তু এমসিপিএস বা ডিপ্লোমা পাস করতে একাধিকবার লাগছে, বাট লেগেছিলাম, লেগে থাকলেই পাস হয়ে যাবে। মেডিকেল সায়েন্সে বা পরিবেশন লেভেলে সূত্র একটাই, লেগে থাকতে হবে। যারা পাস করতে পারেনি তারা স্টিল এখনো আমাদের সাথে থাকতে পারে, অ্যাটলিস্ট এক্সাম ব্যাচগুলোতে থাকলেন, পরীক্ষাগুলো দিলেন, তাহলে দেখবেন যে পরের বার পাস হয়ে যাবে। বিসিবিএস একসময় বিশ্বাসে ছিল যে আপনার পাস করানোর ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি, যে কি বেশি পরিমাণ পাস করাতে পারবে তারা, যেহেতু স্টুডেন্ট কম ছিল, তাদের জন্য তো কিছু স্টুডেন্ট লাগবে যে ফাইনাল পরীক্ষার জন্য। কিন্তু যখন স্টুডেন্টের পাশের হার বেড়ে যাচ্ছে, এখন তারা চিন্তা করতেছে কোয়ালিটিতে। এবার 50% পাস হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আরো পাশের হারটা কমে যেতে পারে। তো এই জন্য যারা স্টুডেন্ট ভর্তির কথা চিন্তা করতেছেন অথবা চিন্তা করে ফেলছেন, তারা দ্বিধাদ্বন্দ্ব না করে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। ভর্তি হয়ে গেলে আমাদের যারা মেন্টর আছি, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো যে কিভাবে আপনাদেরকে পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট টপিকস, কোনটা আনইম্পর্টেন্ট টপিকস, কোনটা রেয়ার টপিকস। রেয়ার জিনিস পড়ে লাভ নাই, কোনটা যেটা ইম্পর্টেন্ট সেটা বেশি গুরুত্ব দিতে হবে, যেটা আনইম্পর্টেন্ট সেটা কম গুরুত্ব দিতে হবে, যেটা রেয়ার সেটা রেয়ারই, সেটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। তো আমাদের সাথে 6 মাস থাকেন আপনারা, দেখবেন যে গাইডলাইন গুলো ফলো করলে আপনারা অবশ্যই ভালো কিছু আশা করবেন। চেষ্টা আপনারা করবেন, ফলাফলের মালিক আল্লাহ তাআলা। তো আর আপনারা কোর্স কারিকুলাম সম্পর্কে সবাই জানেন যে আপনার এই যেটা মিড টার্ম, সেখানে রিটেন থাকবে আপনার টোটাল 100 মার্কের। আপনার এক্ষেত্রে আপনার মোট 60-তে 60% মার্ক পেলেই পাস। রিটেনটা যে রিটেনের দুটা পেপার, প্রথম পেপারে সিঙ্গেল বেস্ট অ্যান্সার এবং দ্বিতীয় পেপারে হচ্ছে আপনার শর্ট অ্যান্সার কোশ্চেন। 200-র মধ্যে 60% মার্ক পেলেই পাস, দুটা মিলে পাস। যারা রিটেনে পাস করবেন তারা পরবর্তীতে ওসপির জন্য এলিজিবল হবেন, এবং ওসপিতে 5টা থাকবে ক্লিনিক্যাল এবং 10টা থাকবে প্র্যাকটিক্যাল। এখানেও আপনার 60% মার্ক পেলে পাস, আর কোনো ভাইবা বোর্ড আলাদাভাবে নাই এখানে। আর আপনার এই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 2টা বছর ট্রেনিং এর মধ্যে সবাই ওয়ার্ডে রুগী দেখতে দেখতে টাইম পাস হয়ে যায়, কিন্তু পড়াশোনা খুব একটা হয় না। তো একাডেমিক পরিবেশে থাকতে গেলে জেনেসিস এর সাথে আসেন আপনারা, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আশা করব আমরা। তো আমি জেনেসিস এর সাথে প্রায় 3-4 বছর ধরে আছি, আপনারাও আসেন। পরবর্তীতে আপনারা এখানে যারা পাস করবেন মেন্টর হিসেবে জয়েন করবেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আর খুব বেশি কিছু বলবো না, যারা এখানে যুক্ত আছেন সবাইকে মূল্যবান টাইম যেহেতু এখানে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সোয়াদ, আপনি কন্টিনিউ করতে পারেন। অনেক ধন্যবাদ আবিদ ভাইয়াকে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে বলবার জন্য। আসাদা তারানুম আপুকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের সেশনে যারা যুক্ত আছেন, যারা আগামী জানুয়ারি 2025-এ এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স পরীক্ষায় বসবেন, যারা জেনেসিস এর সাথে অলরেডি সংযুক্ত হয়েছেন, আশা করা যায় জেনেসিস এ আমাদের সকল মেন্টরদের পক্ষ থেকে আপনারা সার্বিক সহযোগিতা পাবেন। যে কোনো সময়ে রিটেন কিউরি বেসড ব্যাপারে, এসবিএ বা এসিকিউ রিলেটেড অথবা অস্কিল ক্লিনিক্যাল প্র্যাকটিসের ব্যাপারে যে কোনো বিষয়ে প্রিপারেশন নেওয়ার সময় যে কোনো সমস্যায় পড়লে, অথবা জেনেসিস এর ক্লাস বা পরীক্ষাগুলো দেওয়ার সময় কোনো রকমের সমস্যায় পড়লে, কোনো মতামত বা সমস্যা মনে করলে আমাদের সাথে ডিরেক্টলিও কনসাল্ট করতে পারবেন এবং আমাদের অফিসেও যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের যদি কারো কিছু জানার থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আমাদেরকে। আমার মনে হয় কোশ্চেন করার মতো আহ সবই অ্যান্সার তারা পেয়ে গেছে যারা জিজ্ঞেস করার মতো। সোয়াদ, আপনি কন্টিনিউ করেন ফার্দার। আচ্ছা, তাহলে যদি এর পরবর্তীতেও কখনো প্রিপারেশন নিতে গিয়ে কোনো সমস্যা মনে হয় তখন আপনারা আমাদেরকে জানাতে পারেন। তো যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের প্রোগ্রামটা মনে হয় শেষ করতে পারি। ঠিক আছে।
ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।